তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের বিভিন্ন জায়গার উষ্ণতার তারতম্যের কারণ। তুমি যদি চলে যাও দীঘা, সেখানে একরকম উষ্ণতা। তুমি যদি চলে যাও দার্জিলিং, সেখানে একরকম উষ্ণতা। তুমি যদি চলে যাও বর্ধমান, সেখানে একরকম উষ্ণতা। তাই পৃথিবীর বিভিন্ন জায়গাতে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি, সেই সমস্ত কারণসমূহগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। তা শুনে নাও, প্রথম কারণ কি? অক্ষাংশ। তো অক্ষাংশ কিভাবে নির্ভর করছে কোন স্থানের উষ্ণতাতে? ভালো করে দেখো, তোমাকে দেখাই। এইটা ধরো পৃথিবী, আমাদের গ্লোব। এইখানে যদি রয়েছে নিরক্ষরেখা, তো এইখানে যদি নিরক্ষরেখা থাকে, তাই সূর্য নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে সূর্যকিরণ দেয়, আমরা সবাই জানি। তাই এইখানটাতে নিরক্ষীয় অঞ্চলগুলোতে সূর্য যদি লম্বভাবে কিরণ দেয়, তাহলে এখানে উষ্ণতা বেশি হবে। কিন্তু এই নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে তুমি যাবে, তত কি হবে? উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। প্রত্যেক 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে 0.28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। এই যে তাপমাত্রা কমলো, এর ফলে কি? বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন রকম উষ্ণতা। বুঝতে পেরেছ? তোমাকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ভাবো, এটা একটা গ্লোব বা আমাদের পৃথিবী। এই পৃথিবী একটা নিরক্ষীয় অঞ্চল। এটা সূর্য, এটা সান, সূর্য কিরণ দিচ্ছে। সূর্য কিরণ দিলে এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, এইটা 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি টু এই উপরে 10 ডিগ্রি, নিচে 10 ডিগ্রি, এই 10 ডিগ্রি নিচে 10 ডিগ্রি, এই জায়গাটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তার জন্য উষ্ণতাটা যথেষ্ট বেশি। কিন্তু তুমি যদি এই নিরক্ষীয় অঞ্চল ছেড়ে দিয়ে যত মেরুর দিকে চলে যাবে, উত্তর মেরু দক্ষিণ মেরু, সূর্য তত কি হবে? এখানে তির্যকভাবে সূর্য কিরণ দেবে। কেমন ভাবে দেবে? তির্যকভাবে। তাই তির্যকভাবে যদি সূর্য কিরণ দেয়, তাহলে সেখানে উষ্ণতা বেশি হবে? হবে না, উষ্ণতাটা কম হবে। তাহলে তুমি কি করে আশা করছো যে পৃথিবীর সমস্ত উষ্ণতাটা একরকম হবে? যদি কোনো দেশ, তুমি দেখো, দেখেন দেখো শ্রীলঙ্কা, এখানে দেখো শ্রীলঙ্কা, সুমাত্রা, এই দেখো সুমাত্রা, এই দেখো বর্নিও, ইন্দোনেশিয়া, এ দেখো শ্রীলঙ্কা, এদিকে চলে এসো, এদিকে হচ্ছে গিয়ে কঙ্গো, এদিকে হচ্ছে গিয়ে কেনিয়া, এইখানে চলে এসো তুমি ব্রাজিল, এই দেখো কলম্বিয়া। এই সমস্ত জায়গাগুলোতে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত জায়গাগুলো উষ্ণমণ্ডলের অন্তর্গত, তাই এখানে উষ্ণতা বেশি। যত তুমি নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর বা দক্ষিণে সরবে, উষ্ণতা তত কমবে, কারণ সূর্যরশ্মি সেখানে তীর্যকভাবে কিরণটা দিচ্ছে। বুঝতে পেরেছো কারণটা কি? কেন? তাহলে পৃথিবী যেহেতু সমস্ত অক্ষাংশ একরকম নয়, তাই এখানে সমস্ত উষ্ণতাটা একরকম হতে পারে না। নিরক্ষীয় অঞ্চলে সূর্য যদি লম্বভাবে কিরণ দিচ্ছে, তার জন্য এখানে উষ্ণতাটা বেশি। যত মেরের দিকে যাবে, সূর্য সেই তীর্যকভাবে কিরণ দিচ্ছে, উষ্ণতাটা কম হবে। বুঝতে পেরেছ? একরকম, এটা একরকম কারণ না। তাই ভারতবর্ষের আমি বলে রাখবো যে ভারতবর্ষের যে দক্ষিণ ভাগটা রয়েছে, সেইখানে যেহেতু নিরক্ষরেখার কাছাকাছি জায়গাতে অবস্থিত, তাই ওইখানে উষ্ণতাটা বেশি। তুমি যদি নিরক্ষীয় অঞ্চল থেকে দূরে চলে যাও, দক্ষিণ ভারত উত্তর ভারত দিকে যত যাবে, তুমি যদি দার্জিলিং চলে যাও, কাশ্মীর চলে যাও, উষ্ণতা কম হবে, কারণ সেটা নিরক্ষীয় অঞ্চল থেকে দূরে অবস্থান করছে। পয়েন্ট নাম্বার 2, উচ্চতা। সেটা আবার কি? কিছুদিন আগে তোমাদেরকে যে আমি স্টুডিও নিয়ে গিয়েছিলাম, এক্সকারশনে নিয়ে গিয়েছিলাম, শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়েছিলাম, কোথায়? দার্জিলিং। তখন তুমি একটা মজাদার জিনিস লক্ষ্য করেছ। যখন তোমরা শিলিগুড়িতে ছিলে, তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে উষ্ণতা রয়েছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস। তুমি যখন দার্জিলিংয়ের মধ্যে চলে গেলে, তখন উষ্ণতাটা হচ্ছে গিয়ে 15 ডিগ্রি বা 16 ডিগ্রি সেলসিয়াস। কেন এই যে একটুখানি দূরত্বের মধ্যে এতটা পার্থক্য হলো উষ্ণতাটা? তার কারণ উচ্চতা। ব্যাপারটা কি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি ভালো করে জানো। ভাবো কোন একটা স্থান, এইটা, এই স্থান থেকে যত উপরে দিকে উঠবে, 1 কিলোমিটার উপরে যদি ওঠো, 6.5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমতে শুরু করবে। এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। আবার কোনো সময় 1 কিলোমিটার উপরে উঠলে 6 ডিগ্রি সেলসিয়াস আর তাপমাত্রা কমে। এটাকে বলছে ময়েশ্চার অ্যাডিবেটিক্স ল্যাপ রেট। মাঝে মাঝে 1 কিলোমিটার উপরে উঠলে 10 ডিগ্রি সেলসিয়াস আর তাপমাত্রা কমে। এটাকে বলে ড্রাই অ্যাডিবেটিক্স ল্যাপ রেট।
কখনো কখনো 1 কিলোমিটার উপর হলে 35°C তাপমাত্রা কমে, সেটা বলে সুপার অ্যাডিবেটিক ল্যাপস রেট। আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরের দিকে উঠবে তত ধীরে ধীরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকবে। তাহলে যদি উষ্ণতা কমতে থাকে তাহলে দার্জিলিং উচ্চতা নিশ্চয়ই শিলিগুড়ির থেকে বেশি। তাহলে শিলিগুড়ির থেকে দার্জিলিং উচ্চতা বেশি হলে উষ্ণতা স্বাভাবিকভাবে কমবে। কেন কমলো, কেন কমলো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। এটা সূর্য, সূর্য পৃথিবীতে কিরণ দিচ্ছে। স্যার, পৃথিবীতে কিরণ দেওয়ার ফলে ডাইরেক্ট সূর্যের কিরণে আমাদের পৃথিবী উত্তাপ্ত হয় না। এই পৃথিবী ডাইরেক্ট সূর্যের কিরণে উত্তাপ্ত হয় না। কার কিরণে উত্তাপ্ত হয়? সূর্য যে কিরণটা দিল, এই কিরণটা দিল, এটা পৃথিবীর ভূপৃষ্ঠকে সে উত্তাপ্ত করে। এই ভূপৃষ্ঠ আবার ধীরে ধীরে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরকে ভূপৃষ্ঠ, ধরো ভালো বোঝো, সূর্য থেকে যে কিরণটা আসে এটাকে বলা হয় ক্ষুদ্র কিরণ বা ক্ষুদ্র তরঙ্গ। এই ক্ষুদ্র তরঙ্গে পৃথিবী গরম হয় না। যত এই ভূপৃষ্ঠ সঙ্গে এই তরঙ্গগুলো যখন আঘাত করে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। এই তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘ তরঙ্গ যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যায় তখন ধীরে ধীরে বায়ুমণ্ডলের স্তরগুলোকে উত্তাপ্ত করে। তাই শিলিগুড়ি যেহেতু কম উচ্চতাতে অবস্থিত, তাই শিলিগুড়ি স্বাভাবিকভাবেই তোমার উষ্ণতা কম হবে, উষ্ণতা বেশি হবে। যেহেতু দার্জিলিং আরও উঁচুতে অবস্থিত, তাই দার্জিলিংয়ের উষ্ণতা তুলনাভাবে কম হবে। কেন কম হচ্ছে? কারণ তোমাকে বললাম যে ভূপৃষ্ঠের কাছাকাছি উত্তাপ বেশি থাকছে। যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব উষ্ণতার পরিমাণ কমতে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? কিন্তু উচ্চতা যত বাড়বে তত কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা তত কম হবে। কারণ এটাই হচ্ছে গিয়ে ল্যাপস রেটের জন্য ঘটনাটা ঘটে। ল্যাপস রেটের জন্য পরবর্তী পয়েন্ট আমাদের খুব সুন্দর পয়েন্ট। পরবর্তী পয়েন্ট হচ্ছে গিয়ে কি, ভালো করে শোনো। পরবর্তী পয়েন্ট হচ্ছে গিয়ে স্থলভাগ ও জলভাগ। বেশ, ভূমির ঢালটা বুঝিয়ে দিই। ভূমির ঢাল এটা আবার কি জিনিস? এটা আবার কি জিনিস ভালো করে বোঝো। এখানে ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরাটাকে এদিকে নিয়ে এসো, ক্যামেরাটাকে এদিকে নিয়ে এসো। ঠিক আছে, এইটা হচ্ছে সূর্য। এটা কি? সূর্য। সূর্য। তাই সূর্য দেখো, এইটা সূর্য সামনে যেদিকটা আসবে সেদিকটা কি হবে? বেশি তাপ পাবে, বেশি গরম হবে। উল্টো দিকটা তাপ কম পাবে, তাই কম গরম হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ কি না? হ্যাঁ। চলো এবার বোর্ডের দিকে এসো, ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো ভূমির ঢাল কি হবে, কারণ ভালো করে দেখো। এটা দেখাও, এ তোমাদের বই, তোমাদের ক্লাসে 10 দশম শ্রেণীর বই। ঠিক আছে, ভাবো এইটা সূর্য কিরণ দিচ্ছে। সূর্য যদি কিরণ দেয়, হবে এখানে সূর্য আছে, এটা সূর্য, সান। সূর্য যদি কিরণ দেয় তাহলে সূর্যের দিকে পৃথিবীর যে ঢালটা থাকবে সেদিকে উত্তাপ বেশি পাবে, সেদিকটা বেশি গরম হবে। আর উল্টো দিকটা কম গরম হবে, কম তাপ পাবে, কম গরম হবে। তাহলে ভূমির ঢাল যেদিকে থাকবে, সূর্যের দিকে থাকলে সেদিকটা তাপ বেশি পাবে, বেশি গরম হবে। উল্টো দিকটা গরম কম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আমি একটা ভালো করে উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো ব্যাপারটা, দেখো এইটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে, এইখানে হচ্ছে নিরক্ষরেখা। তাহলে বলছো এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, কোনো একটা ভূমির ঢাল। ঠিক আছে, সূর্য ধর ভাবো, এটাকে বোঝো, বাবা এখানে একটা পর্বত রয়েছে। ধরো এই টাইপের একটা পর্বত এখানে রয়েছে, এই টাইপের একটা পর্বত রয়েছে, সাপোজ একটা পর্বত। ঠিক আছে, পর্বত। তাহলে দেখো সূর্য যদি এইখানে থাকে, সান যদি এখানে থাকে, সান, তাহলে সূর্য কি করবে? এই উত্তর গোলার্ধের এই যে পর্বতের দক্ষিণ ঢালটাতে বেশি তাপ দেবে, বেশি গরম হবে। ঠিক তাই উত্তর গোলার্ধে যে পর্বত রয়েছে তার দক্ষিণ ঢালটা সূর্য যদি কিরণটা পায় বেশি গরম করবে। কিন্তু এই উত্তর গোলার্ধের পর্বতের উত্তর ঢালটাতে সূর্য কিন্তু বেশি কিরণ দিতে পারবে না, সুতরাং ওইখানে কিন্তু ঠান্ডা হবে। দক্ষিণ গোলার্ধের ব্যাপারটা কি হবে? এটা দক্ষিণ গোলার্ধ, সূর্য কিরণ দিচ্ছে, তাহলে কোনো একটা পর্বত হবে, এটা পর্বত। এই পর্বতটার এই যে এটা যে উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকের সাইডটাতে সূর্য যেহেতু কিরণ বেশি দেবে, সুতরাং এখানে কিন্তু উষ্ণতা বেশি হবে। বুঝতে পেরেছ? তাই ভূমির ঢালটার উপর নির্ভর করছে উষ্ণতা কেমন হবে। ভূমির ঢাল যদি এখানে পর্বতটা ধরো,
এই পর্বতটার, এটা দক্ষিণ গোলার্ধের পর্বত, এই দক্ষিণ গোলার্ধের পর্বতের উত্তর, এটা দক্ষিণ, এই সূর্য কিরণ দিচ্ছে, তা দক্ষিণ ঢালটাতে বেশি উষ্ণ, তাই দক্ষিণ গোলার্ধের পর্বতের দক্ষিণ ঢালটা যদি বেশি গরম হয়, এই সাইডে বলছে, এই সাইড যদি বেশি গরম হয়, তাহলে যদি বেশি গরম হয় তাহলে এই দিকটার উষ্ণতা একরকম হবে, এই দিকটার উষ্ণতা আরেক রকম হবে, তাহলে এই সাইডটাতে কী হবে, উষ্ণতা বেশি থাকবে, সব কিছু ফসল ভালো হবে, সব কিছু বেশি দেখা যাবে। বুঝবে জিনিসটা? চলো পরবর্তী পয়েন্ট, এবার আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে গিয়ে স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগে জলভাগের বন্টনটা কী জিনিস ভালো করে দেখো। স্থলভাগের জলভাগের বন্টন, জলভাগ ও স্থলভাগ এর বন্টন। এর বন্টনটা কি? তুমি যদি দীঘা যাও তাহলে দেখতে পাবে দীঘাতে টেম্পারেচারটা বা তাপটা সর্বদাই কি হয়, সর্বদাই না শীত না গরম। তুমি যদি মুম্বাই চলে যাও, মুম্বাই না শীত না গরম, কিন্তু তুমি যদি চলে যাও মধ্যপ্রদেশ, তুমি যদি উত্তরপ্রদেশ যাও, তুমি যদি ভোপাল যাও, তুমি যদি লখনৌ যাও, উষ্ণতা যথেষ্ট বেশি, দিল্লি যাও, উষ্ণতা যথেষ্ট বেশি। কেন এই ঘটনাটা ঘটে আজকে আমরা ব্যাপারটার উপরে বুঝবো। কারণ কি? কারণ ভাবে এটা সমুদ্র এলাকা। এই ম্যাপটা দেখো, এই যে এইখানটা আছে মহারাষ্ট্র, এটা সমুদ্র এলাকা। তা সমুদ্র এলাকা যদি হয় তাহলে আমার হাতটা কাছে মুম্বাই, কিন্তু কেন? কারণ কি দেখো, সমুদ্র আরব সাগর কাছাকাছি রয়েছে। তা আরব সাগর যদি এখানে থাকে তাহলে রাত্রেবেলাতে কী ঘটনা ঘটবে ভালো দেখো। রাত্রেবেলাতে, দিনের বেলাতে, বেশি করে দিনের বেলা বোঝায়, দিনের বেলাতে কী হবে, একই পরিমাণ সূর্যকিরণ দিলে, তাহলে বুঝে যায়, একই পরিমাণ সূর্যকিরণ দিলে স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়, জলভাগ কম গরম হয়। কেন হয়? কারণ জলভাগের লেটেন্ট হিট বা স্পেসিফিক হিট 2.5 গুণ বেশি, তার জন্য জলভাগ তাড়াতাড়ি গরম হতে পারে না, স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়ে যায়। তা দিনের বেলাতে একই পরিমাণ তাপে স্থলভাগ তাড়াতাড়ি গরম হলো, জলভাগ কম গরম হলো। এইবার তাহলে জলভাগ, আমরা জানি সবসময় বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাই, তাই স্থলভাগ যদি গরম হয়ে যায়, স্থলভাগটা দিনের বেলাতে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যা সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে চলে আসবে দিনের বেলাতে। এটা বলা হচ্ছে সমুদ্র বায়ু। রাতের বেলায় কী ঘটনা ঘটে? রাতের বেলায় স্থলভাগ তাপটা ছেড়ে যায় তাড়াতাড়ি, শীতল হয়ে যায়, জলভাগ তখনও তাড়াতাড়ি তাপটা ছাড়তে পারেনি, তো জলভাগটা কী হয়েছে, নিম্নচাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, লো প্রেসার জলভাগের মতো রাতের বেলাতে সৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি তাপটা ছেড়ে দিয়ে উচ্চচাপ হয়ে গিয়েছে। তো উচ্চচাপ যদি হয়ে যায় তখন রাতের বেলাতে বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে চলে যায়, এটাকে বলা হয় কি, স্থলবায়ু বলা হয়। তাহলে এই যে সমুদ্র কাছাকাছি এলাকাতে স্থলবায়ু এবং সমুদ্র বায়ু যাওয়া আসা করতে পারে, এর জন্য তাপমাত্রাটা না শীত না গরম। কিন্তু পৃথিবীর, যদি আমি ভারতবর্ষে যদি দিল্লিকে ধরি, দিল্লিতে কী হয়, দিল্লিতে রাতের বেলাতে তাপমাত্রা অনেক কম, দিনের বেলাতে বেশি। আবার গ্রীষ্মের সময়তে প্রচণ্ড তাপমাত্রা, শীতের টাইমে প্রচণ্ড শীত, মানে চরম ভাবাপন্ন ওয়েদার দিল্লিতে দেখা যায়। কারণ দিল্লিতে সমুদ্রবায়ু স্থলবায়ুর প্রভাব দেখা যায় না, যেটা মুম্বাইয়ে দেখতে পাওয়া যায়। দিল্লির স্থলভাগটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এই জন্য চরম ভাবাপন্ন ওয়েদারটা দেখা যায়। দিনের বেলাতে প্রচণ্ড গরম, রাতের বেলায় ঠান্ডা, আবার গ্রীষ্মের সময় প্রচণ্ড গরম, শীতের সময় প্রচণ্ড ঠান্ডা। কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকা যত আছে ভারতবর্ষের সমস্ত জায়গাতে না শীত না গরম ওয়েদারটা হয়, কারণ স্থলবায়ু সমুদ্রবায়ুর প্রভাবে একটা এই এলাকা লক্ষ্য করা যায়। পরবর্তী পয়েন্ট, কতক্ষণ হলো ভিডিওটা, কতক্ষণ হলো, কতক্ষণ হলো এটাই 14 ঠিক আছে। চলো পরবর্তী পয়েন্ট, পরবর্তী পয়েন্ট হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত, ঠিক আছে। এই সমুদ্র স্রোত ব্যাপারটা দেখো, সমুদ্র স্রোত দুই ধরনের হয়, একটা উষ্ণ, একটা কি, একটা হট, একটা হচ্ছে কোল্ড। তাহলে কোনো একটা জায়গার উপর দিয়ে যদি হট কারেন্ট যায়, তাহলে সেই জায়গাটাকে কি করবে, গরম করে তুলবে। কোনো একটা জায়গার উপরে যদি কোল্ড কারেন্ট যায়, সেই জায়গাটা কি করবে, শীতল করে তুলবে। তোমাকে উদাহরণ দিই, এখানে তাকাও, এটা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাই এই দক্ষিণ আমেরিকার এই সাইডটা দিয়ে কি হয়, বেসিক্যালি একটা স্রোত প্রবাহিত হয়, মানে বেসিক্যালি দক্ষিণ থেকে উত্তর দিকে একটা স্রোত যায়, সেই স্রোতটার নাম হচ্ছে পেরু স্রোত। পেরু স্রোতটা কি শীতল স্রোত, এর জন্য দক্ষিণ আমেরিকা এই সাইডে কিন্তু তাপমাত্রা কমে যায়। মাঝে মাঝে 2 থেকে 7 বছরের ইন্টারভ্যালে এই উত্তর থেকে দক্ষিণ দিকে একটা স্রোত আসে, সেই স্রোতটার নাম হচ্ছে এল নিলো বা এটা হচ্ছে হট কারেন্ট। তার জন্য এই এলাকাতে কী হয়, উষ্ণতার পরিমাণটা বাড়িয়ে দেয়। তো এই সমুদ্র স্রোত নির্ভর করছে বা সমুদ্র স্রোতের ভূমিকা রয়েছে সেই এলাকায় কীরকম ধরনের তাপমাত্রা হবে। তোমাকে আর একটা উদাহরণ দিই, এখানে এসো, এখানে দেখো আফ্রিকার এই সাইডটা দিয়ে, আফ্রিকার এই যে আফ্রিকা যদি হয় তাহলে আফ্রিকার এই পশ্চিম দিক, আফ্রিকার এই পশ্চিম দিকটাতে তোমার একটা শীতল বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয়। এই শীতল বেঙ্গুয়েলা স্রোতের জন্য কিন্তু এখানে তাপমাত্রাটা কম হয়ে যায়। তাই সমুদ্র স্রোত কেমন হবে তার উপর নির্ভর করছে সে এলাকার তাপমাত্রাটা। তোমাকে আর একটা উদাহরণ দিই, এখানে এসো, এই দেখো এই যে তোমার উত্তর প্রশান্ত মহাসাগর, এই উত্তর প্রশান্ত মহাসাগরের উত্তর দিকটাতে এই যে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত প্রবাহিত একটা উষ্ণ স্রোত, এই স্রোতটার জন্য এই যে কানাডা, আলাস্কা এই সাইডটাতে কিন্তু কী হয়, উষ্ণতার পরিমাণটা বাড়িয়ে দেয়। তো সমুদ্র স্রোত যদি উষ্ণ স্রোত শীতল এলাকার মধ্যে দিয়ে যায় উষ্ণতা বাড়িয়ে দেবে, শীতল স্রোত উষ্ণ এলাকার মধ্যে দিয়ে গেলে সেই জায়গায় উষ্ণতাটা কমিয়ে দেবে। তো সমুদ্র স্রোতের ভূমিকা কিন্তু রয়েছে কোনো একটা জায়গাতে কেমন ধরনের উষ্ণতা হবে, বেশি হবে না কম হবে। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট, এবং এর পয়েন্টটা আমাদের আজকের লাস্ট, কিন্তু অনেকগুলো রয়েছে, ভিডিওটা লং হয়ে যাবে তাই কিন্তু আর বেশি বলবো না। কি কি রয়েছে ভালো বোঝো। 1 নম্বর হচ্ছে মেঘাচ্ছন্নতা। কি কি? মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা এটা আবার কি জিনিস? মেঘাচ্ছন্নতাটা তুমি দেখো দিনের বেলাতে আকাশের মধ্যে মেঘে একদম ঢেকে গিয়েছে, সূর্যের তাপ যখন আসছে, আসার সময় মেঘের মধ্যে ওগুলো কি হয়ে যাচ্ছে, অ্যালবেডো হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অ্যালবেডো হয়ে যাচ্ছে। অ্যালবেডো কি জিনিস? সূর্যের পৃথিবীর বিভিন্ন জিনিসের সঙ্গে যখন তাপটা প্রতিফলিত হয়ে চলে যায় সেটাই অ্যালবেডো। মেঘের মধ্যে তাপটা যখন আসছে, মেঘ প্রতিফলিত করে তাপটাকে কিছু তাপ ফিরে পাঠিয়ে দিচ্ছে। 35% তাপ যখন পৃথিবীতে ফিরে চলে যায় ওটাকে অ্যালবেডো বলা হয়। আর 66% বা 65% যে তাপটা থাকলে ওটা বলে কার্যকরী সৌরকিরণ। তাই মেঘের মধ্যে যখন তাপটা দিনের বেলাতে পড়ছে, মেঘের পরিমাণ যদি বেশি থাকে, তাপটা যদি মেঘের মধ্যে পড়ে দিনের বেলাতে, অ্যালবেডোর পরিমাণ বেশি ঘটবে। কিন্তু রাতের বেলাতে যদি মেঘের পরিমাণ আকাশের মধ্যে থেকে যায়, আকাশে যদি এরকম মেঘে ঢেকে যায়, তাহলে যে তাপটা দিনের বেলা এসেছিল সেই তাপটা আর ফিরে যেতে পারবে না, বাধা দেবে। তারপরে রাতের বেলা যদি মেঘ থাকে তাহলে তাপের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। কিন্তু কল্পনা করা তো যে দিনের বেলাতে মেঘ নেই, মেঘ না থাকলে তাপের পরিমাণ বেড়ে যাবে। রাতের বেলাতেও মেঘ নেই, তাহলে যে তাপটা এসেছিল সে তাপ সব ফিরে চলে যাবে, রাতের বেলা তাপমাত্রা কমে যাবে। তো মেঘ থাকলে, দিনের বেলায় মেঘ থাকলে তাপমাত্রা কম হবে, রাতের বেলায় যদি আকাশে মেঘ থাকে তাপমাত্রা বেড়ে যাবে। দিনের বেলায় যদি মেঘ না থাকে আকাশের মধ্যে উষ্ণতা বাড়বে, রাতের বেলায় যদি মেঘ আকাশের মধ্যে না থাকে তাপমাত্রা কমে যাবে। বুঝতে পারি জিনিসটা? এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেটা আমি এক্সপ্লেনেশন করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। যেমন হচ্ছে বৃষ্টিপাত, একটা কথা বলে রাখি, বৃষ্টিপাতের পরিমাণ যদি কম, বৃষ্টিপাত যদি মোটামুটি বৃষ্টি হয় তাপমাত্রা কিন্তু কম হবে। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যদি প্রচণ্ড হারে বেশি হয় তখন কিন্তু তাপমাত্রা কমার জায়গায় বেড়ে যাবে। কেন বাড়বে কমেন্টে আপনারা জানান। ঠিক আছে, এটা কারণটা আমি এক্সপ্লেনেশন করছি না। আরও কারণ আছে স্বাভাবিক উদ্ভিদ, বাতাসে যদি গাছগুলো, বেশিরভাগ কোনো এলাকায় গাছের পরিমাণ বেশি থাকে, সে এলাকায় গাছের পরিমাণ বেশি থাকলে কী হবে, ছায়া তৈরি করবে, তাপমাত্রা কম হবে। সাথে সাথে গাছ তার অতিরিক্ত জলটা তার পত্ররন্ধ্র দিয়ে বের করে দেবে, বৃষ্টিপাত করতে হেল্প করবে। ঠিক আছে, সাথে কার্বন ডাইঅক্সাইডকে গাছ শুষে নেবে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং বা টেম্পারেচারকে বাড়তে সাহায্য করবে, বাধা সৃষ্টি করবে। তো গাছের পরিমাণ এলাকা যদি বেশি থাকে সেখানে টেম্পারেচার কম হবে। এর সাথে সাথে বলছে নগরায়ন। কোনো একটা জায়গাতে যদি বড় বড় বাড়ি হয়, বিল্ডিং হয়, সেখানে কী করে, বিল্ডিং কী করে তাপকে শোষণ করবে। সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গরূপে আসে, কিরণটা আসে, সেটা ভাবো, সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গরূপে কিরণ আসছে,
সেই তাপটা বড় বড় বিল্ডিং এর মধ্যে ঢুকছে, তাহলে ক্ষুদ্র তরঙ্গ যে কোনো মাধ্যমকে ভেদ করে চলে আসতে পারে। যখন আসছে তখন যখন ফিরে যাচ্ছে প্রতিফলিত হয়ে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। তখন সেই বৃহৎ তরঙ্গ যে কোনো মাধ্যমকে ভেদ করে যেতে পারে না। ফলে কি হয়, ফলে তোমার এই সেই শহর এলাকার তাপমাত্রা বেড়ে যায়, গ্রাম এলাকার থেকে ওটাকে বলা হয় হিট আইল্যান্ড হয়ে যায়। এছাড়াও তোমার হচ্ছে শিল্পায়ন, কোনো একটা জায়গায় বড় বড় যে ইন্ডাস্ট্রি হয়, বিল্ডিং হয়, শিল্প হয়, সেখানে সেই শিল্প কারখানা থেকে CO2 গ্যাস, NO2, CFC বা SO2 বিভিন্ন গ্যাসগুলো, NO, SO বিভিন্ন গ্যাসগুলো বের হবে। তাহলে সেই গ্যাসগুলো বায়ুমণ্ডলে সূর্য তাপকে শোষণ করবে, সে এলাকায় গরম করে তুলবে। বুঝতে পেরেছ? এই সমস্ত কারণগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বায়ুমণ্ডলের বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে উষ্ণতা বিভিন্ন ধরনের হয়। বাই, গুড নাইট।